ডক্টর গৌতম নিয়োগী উনি বলছেন যে হিন্দু জাতীয়তাবাদের সময়ের প্রয়োজন ছিল হয়তো সাজাত্যবোধ জাগ্রত করার জন্য, কিন্তু তাতে এক ধরনের হিন্দু সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছিল। এই শতাব্দীর গোড়া থেকে ইতিহাসের ছাত্রছাত্রীরা প্রাচীন ভারতকে হিন্দু ভারত বলেই মেনে এলেন। পরবর্তী সময়ে এই সাভারকার এই ধারণাকে চরম রাজনৈতিক রূপ প্রদান করল। মৌর্য সাম্রাজ্য, সম্রাট অশোকের আমল দেখেন, ব্রিটানিকার মানচিত্রে ব্রিটিশ শাসনের যুগে ভারতের খণ্ড খণ্ড অবস্থান, কখনোই ভারত অখণ্ড ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলা কি ভারতের অন্তর্ভুক্ত ছিল? না, সেটাও ছিল না, কোনো কালেই ছিল না। স্কুলের বইয়ে ইতিহাসের যে নতুন বয়ান প্রচলন করা হয়েছে, সেইখানে এই ভূখণ্ডের মানুষ হাজার হাজার বছর ধরে ইতিহাসের যে স্বাধীন এবং স্বতন্ত্র ধারা তৈরি করছিল সেটাকে নাই করে দেওয়া হয়েছে। অর্থাৎ আদিকাল থেকে বর্তমান বাংলাদেশ নামের এই ভূখণ্ডের অধিবাসীদের স্বতন্ত্র অস্তিত্বকে আড়াল করে মূল ফোকাসটা করা হয়েছে কিভাবে একটি অখণ্ড ভারতীয় সত্তা থেকে 1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। ইতিহাস বর্ণনার এই ধারাকে বলা যায় বাংলাদেশের প্রাচীন ইতিহাসের ভারতীয়করণ প্রকল্প হিসাবে। তাত্ত্বিকভাবে এইটা দামোদর সাভারকারের অখণ্ড ভারতীয় বা হিন্দু জাতীয়তাবাদী ইতিহাস, আর সেই ইতিহাস পড়ানো হচ্ছে বাংলাদেশের বাচ্চাদের। আর বাংলাদেশের ইতিহাস বর্ণনা করা হচ্ছে কোন ফোকাস থেকে? কখনো সেটার ফোকাস হচ্ছে মগধ, কখনো সেটার ফোকাস হচ্ছে দিল্লি। তবে ইতিহাসের নানা পর্বে প্রাচীন বাংলাদেশের মানুষ উত্তর ভারতীয় শাসকদের কাছ থেকে নিজেদের স্বাধীন সত্তাকে আলাদা রাখতে সমর্থ হয়েছিল বলে নানা প্রত্নতাত্ত্বিক সূত্রে কিন্তু জানা যায়। সম্ভবত এই এলাকার নিচু জলাভূমি, অসংখ্য নদী নালা, উষ্ণ জলবায়ু, বৃষ্টিপাত, মশা প্রভৃতি প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করছিল, যেই কারণে এইখানে বহিঃশত্রুর আক্রমণ কিংবা উত্তর ভারতীয় শাসকদের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা জয় বাংলা হয়ে গেছিল। সুকুমার সেনের মতো সাম্প্রদায়িক লোকও বলছেন যে বাংলাদেশ এক হিসেবে চিরকাল ভারতবর্ষের বাইরে ছিল। সুতরাং উত্তরা পথের তুর্কি অভিযান অনেকদিন হইতে শুরু হইলেও তাহা পল্লীবাসী সুখসুপ্ত বাঙালির কর্ণগোচর হয় নাই। গদাধর কোলে তার বাংলার ইতিহাস বইয়ে দেখাইছেন যে ভারতের মতো এই পূর্ববঙ্গেও ভিন্ন ভিন্ন রাজ্য ছিল। এই অঞ্চলটা কখনোই প্রাচীনকালে অখণ্ড ভারতের অধীনে শাসিত হতো না। যেমন ময়মনসিংহ অঞ্চল, ভোগ বেতাল রাজ্য নামে প্রাচীন ক্ষত্রিয় রাজ্য ছিল। শ্রীহট্টে মানে সিলেট ছিল আলাদা ক্ষত্রিয় রাজ্য। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন বৌদ্ধ রাজাদের দিয়ে শাসিত হয়েছে। এছাড়া বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সামন্ত রাজ্য ছিল, এগুলো আলাদা আলাদা অঞ্চলকে শাসন করত। প্রাচীন বাংলার মানচিত্রই প্রমাণ করছে যে বাংলা আলাদা আলাদা জনপদে বিভক্ত ছিল। প্রাচীন ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে উঠছিল চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে খ্রিস্টপূর্ব 322 সালে মৌর্য সাম্রাজ্য নামে। তারও আগে গ্রিক বীর আলেকজান্ডার 326 এবং 327 খ্রিস্টপূর্ব সালে, সেই সময়ের ভারতে, তখন ভারত নামে কোনো দেশ জানা যায় না, তবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে নানা রাজ্য ছিল, এগুলোকে বলা হতো জনপদ বা রাজ্য। এগুলো আক্রমণ করছিল এবং তিনি বিজিত বিভিন্ন এলাকায় গ্রিকদের মধ্যে থেকে প্রশাসক নিয়োগ করছিলেন। সেই সময় বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে অত্যন্ত শক্তিশালী গঙ্গারিডি বলে একটা জাতি বাস করত বলে জানা যায়, যাদের বসবাসের এলাকা হিসেবে অনেকে বলছেন যে চন্দ্রকেতুগড়ের কথা বলছেন। আবার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে জায়গাটা সম্ভবত ছিল নরসিংদীর ওয়ারি বটেশ্বর অঞ্চল। এই ওয়ারি বটেশ্বরে কিছু রূপার মুদ্রা পাওয়া যায়। এই এলাকায় স্বাধীন এবং রূপার মুদ্রা যেহেতু আছে, তার মানে একটা স্বাধীন জনপদ ছিল, কারণ রাজাই মুদ্রা চালু করে। রাজার যে রাজ্য আছে, আমি যেটা শাসন করি, সেটা একটা প্রমাণ হচ্ছে আমার মুদ্রা আছে। উত্তর ভারতে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার আগে কিন্তু এটা, তারও আগে খ্রিস্টপূর্ব 500 সাল থেকে এই অঞ্চলে মানুষের বসতি ছিল, যারা ছিল এই এলাকার আদিম অধিবাসী। এই মানুষেরা ছিল কৃষিজীবী, যারা একটা স্বতন্ত্র কৃষি উৎপাদন পদ্ধতি আবিষ্কার করছিল, বিশেষ করে শুকনা ধান এবং কাউন চাষাবাদের মাধ্যমে। এই স্বতন্ত্র কৃষি উৎপাদনের ধারাবাহিকতাতেই কালের পরিক্রমায় বর্তমান বাংলাদেশ অঞ্চলে একটা স্বাধীন জনপদ গড়ে উঠছিল বলে প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ পাইছেন। সম্ভবত এই রাজ্যের নাম ছিল লৌহিত্য, এবং আমাদের বাচ্চাদের ইতিহাস বইয়ে পুরা ইতিহাস নাই করে দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশের ভেতরে মহাস্থানগড় কিছুকালের জন্য সম্ভবত মৌর্য শাসকদের শাসনাধীনে আসছিল। একটা লিপি সাক্ষ্যের ভিত্তিতে এই অনুমান করা যায়।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর মনিকা এল স্মিথ মৌর্য সম্রাট অশোকের পাথরলিপি এবং স্তম্ভলিপির প্রাপ্তিস্থানের উপরে ভিত্তি করে দেখাইছেন যে মৌর্য সাম্রাজ্যের এই সকল নিদর্শন বর্তমানের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ছিল না, বরং পশ্চিম গান্ধার মানে যেটা কান্দাহার বলা হয় আফগানিস্তান ওই পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু বাংলাদেশে ছিল না, উড়িষ্যায় ছিল না, পশ্চিমবঙ্গেও ছিল না। এবং পরবর্তীতে গুপ্ত শাসনামলে কিছু ভূমি দানপত্র এবং মুদ্রা বিক্ষিপ্তভাবে পাওয়া গেলেও সেই সময়ের বসতি কিংবা গুপ্ত সময়ে উত্তর ভারতে যে ধরনের অবকাঠামো তৈরি হয়েছিল, বিল্ডিং, রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি, তা এই এলাকায় পাওয়া যায় না। তার উপরে শশাঙ্ক, পাল এবং সেন রাজারা যে রাজ্য বিস্তৃত করছিল তার কেন্দ্রে ছিল বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। তারপরে আমরা তো জানি সেগুলো গৌড় ছিল, পুণ্ড্রবর্ধন ছিল, নওগাঁর ওইদিকে ছিল। তারপরে ত্রয়োদশ শতক থেকে মুসলমানদের আগমনের ধারাবাহিকতায় যে নতুন ধারা সৃষ্টি হয়েছিল তা কখনো কখনো দিল্লি সালতানাতের অধীনে গেলেও অধিকাংশ সময় স্বাধীন অস্তিত্ব বজায় রাখছিল। মোগলদের সময়ও সুবা বাংলা অনেকটা স্বাধীনতা ভোগ করত, যেই কারণে এই সময়কে অনেকে নবাবী আমলও বলে থাকেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 500 অব্দ থেকে 1757 সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে স্বাধীনতা হারানোর আগে পর্যন্ত যে প্রাচীন বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমা তার অধিকাংশ জুড়েই ছিল স্বতন্ত্র মহিমায় সমুজ্জ্বল এক স্বাধীন বাংলা ভূমি, কখনো একক শাসনাধীনে, আবার কখনো নানা জনপদে নানা রাজ্যে বিভক্ত থাকলেও সার্বিকভাবে এলাকা নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। তবে বর্তমানের ভারতীয় ভূখণ্ডের নানা রাজ্য, বিশেষত মধ্যগাঙ্গেয় উপত্যকার মানুষের সাথে এক ধরনের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ ছিল, এটা প্রত্নতাত্ত্বিক আনামতে স্পষ্টভাবে দেখা গেছে। তবে এই ধরনের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক কিন্তু প্রাচীন বাংলাদেশের সাথে দক্ষিণ পূর্ব এশিয়া, তিব্বত, চীন এদের সাথেও ছিল এবং এই সম্পর্কে প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে। তাহলে প্রাচীনকাল থেকে এইরকম একটা স্বাধীন স্বতন্ত্র রাজনৈতিক ইতিহাসের উত্তরাধিকারী ভূখণ্ডকে কেন বাংলাদেশের স্কুলের পাঠ্যপুস্তকে ভারতীয়করণ করা হলো? এমনকি ভারতের যারা প্রগতিশীল ঐতিহাসিক বুদ্ধিজীবী তারাও এই ধরনের ইতিহাসের বিরোধিতা করেন। ভারতের পশ্চিমবঙ্গের স্কুলের ইতিহাস বইতেও এইরকম ন্যারেটিভ কিন্তু নাই। বাংলাদেশের পাঠ্যপুস্তকে যিনি ইতিহাস লিখছেন উনি এটা বিশ্বাস করতে পারেন, উনি এটা হয়তো গবেষণা করে পাইছেন, উনি প্রবন্ধ লিখুক, উনি থিসিস করুক, উনি পিএইচডি করুক, জার্নালে ছাপাক, কিন্তু স্কুলের পাঠ্যপুস্তকে কেন এটা আসবে? পাঠ্যপুস্তকে ইতিহাসের এই বয়ান সরল চোখে মানুষের চোখে হয়তো পড়বে না। এটা বুঝতে হইলে দুইটা ধারণা রাখতে হবে। এক, সাভারকারের দেওয়া ইতিহাস তত্ত্ব যেটা অখণ্ড ভারত বা হিন্দুত্ববাদী ইতিহাস তত্ত্ব নামে পরিচিত। দুই, প্রাচীন বাংলাদেশ এবং ভারতের ইতিহাসের মৌলিক জ্ঞান। তবে আর কেউ বুঝুক আর না বুঝুক, ছোটবেলা থেকে বারে বারে বলার কারণে শিশু শিক্ষার্থীদের মগজে এই বয়ান গভীরভাবে বসে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। ইতিহাস লিখতে হইলে তথ্য লাগে, উপাত্ত লাগে, ডেটা লাগে, প্রমাণ লাগে। সেটা হইতে পারে লিখিত, হইতে পারে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এইরকম কোনো নিদর্শনই পাওয়া যায়নি যা দিয়ে এই যে বিতর্কিত ন্যারেটিভ দিয়ে বাংলাদেশের ইতিহাস তৈরি করা হয়েছে বাচ্চাদের বইয়ে, সেইটা দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যায়। বাংলাদেশের প্রাচীন ইতিহাস যারা লিখছেন কারণ লেখনীতেই এই ধরনের বয়ান পাওয়া যায় না। এই ধরনের ইতিহাস ইতিহাসের বিকৃতি, এইটা চূড়ান্তভাবে অনৈতিহাসিক এবং কল্পকাহিনীর নামান্তর। উপরন্ত এই ধরনের ইতিহাস স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অখণ্ডতা, জাতীয় সংহতির জন্য দীর্ঘমেয়াদের একটা বিশাল সংকটের কারণ। এই ধরনের বিকৃত ইতিহাস কোনো ক্রমেই স্কুলের পাঠ্য হতে পারে না। এই বইগুলো বাতিল করতে হবে, আমূল সংস্কার করতে হবে। যিনি ইতিহাস লিখছেন তাকে বাদ দিয়ে দেশের প্রথিতযশা প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদদের সমন্বয়ে কমিশন গঠন করতে হবে। এই ধরনের দেশ বিরোধী, স্বাধীনতার চেতনা বিরোধী বিকৃত ইতিহাস কিভাবে এবং কেন লেখা হলো সেটারও তদন্ত হওয়া উচিত। আগামী পর্বে আমরা 2 নাম্বার সমস্যা নিয়ে আলাপ করব। সেইখানে দেখানো হয়েছে মুসলিমদেরকে ভিনদেশীয় বলে চিহ্নিত করা হয়েছে। আজকের ভিডিও শুধু দেখলেই হবে না, এটা শেয়ার করবেন তাদের কাছে যাদের সন্তানেরা স্কুলে পড়তেছেন। আমি একটা কথা বারবার বলি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এইটা হুমকির মুখে। আর এই হুমকি কোথায় থেকে শুরু হচ্ছে সেইটা দেখেন পাঠ্যপুস্তক থেকে। আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদের মাথাতে ঢুকায় দেওয়া হচ্ছে দাসত্ব, আর এইটাকে আমাদের প্রতিরোধ করতেই হবে।